নমস্কার বন্ধুরা। গান্ধীগিরি দিয়ে বৈশ্বিক রাজনীতি চলে না, অর্থাৎ শত্রু এক গালে চড় মারলে অন্য গালও পাতিয়ে দেওয়া। বৈশ্বিক রাজনীতি চলে চাণক্য নীতিতে, অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের ক্ষমতাসীন দলগুলো তাদের দুর্বল নীতির কারণে চীন এবং ভারতের মধ্যকার শক্তির ব্যবধান এতটাই বাড়িয়ে তুলেছে যে এখন এসে চীনের বিস্তারবাদী নীতিকে কাউন্টার করতে ভারত হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই এমন একটি খবর সামনে এসছে যা এই আধিপত্যের খেলাকে এক ঝটকায় পাল্টে দিতে চলেছে। ভারতের হাতে বিগত 6 দশক থেকে এমন একটি কার্ড পড়েছিল যাকে চীনের বিরুদ্ধে তুরুপের টেক্কা বলাটাই সবথেকে উচিত হবে। অথচ এই তুরুপের টেক্কাকে খেলার সাহস বিগত 60 বছর ধরে কোনো সরকারই দেখাতে পারেনি। আর এখন এসে বর্তমানে নরেন্দ্র মোদী সরকার সেই কার্ডই খেলে দিল, যা চীনের কমিউনিস্ট সাম্রাজ্যকে থরথরিয়ে কাঁপিয়ে দিয়েছে। চীনের সরকার, চীনি মিডিয়া এবং চীনের ইন্টেলিজেন্স বিভাগ বুঝে উঠতেই পারছে না যে এই বিপদের বিরুদ্ধে এরা কিভাবে ডিল করবে। কারণ চীনের বিরুদ্ধে ভারতের এই সিদ্ধান্ত একেবারে হঠাৎ করেই চলে এসছে। চীন স্বপ্নেও কখনো ভাবতে পারেনি ভারত এমন একটি পদক্ষেপ নিতে পারে। কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে চীনের সাথে ভারতের এত যুদ্ধ, এত কনফ্লিক্ট হয়েছে, কিন্তু ভারত কখনোই এই তুরুপের টেক্কাকে খেলার প্রয়োজনও মনে করেনি। কিন্তু এখন চীনকে তারই ভাষায় জবাব দিতে ভারত যে পদক্ষেপ নিল তা চীনের জন্য মহাবিনাশকারী হতে চলেছে। সম্পূর্ণ বিষয়টি বিস্তারভাবে বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। এতক্ষণ ধরে যে তুরুপের টেক্কার কথা বলা হলো তা হলো তিব্বত কার্ড। হ্যাঁ বন্ধুরা, চীন দখলকৃত তিব্বতের কথাই বলছি। স্ক্রিনে দেখুন, তিব্বতের 14তম ধর্মগুরু দালাই লামা ঘোষণা করেছেন যে তার মৃত্যুর পর 15তম দালাই লামা আসবেন এবং তাকে তিব্বতের প্রাচীন ঐতিহ্যবাহী নিয়মকানুনের মাধ্যমেই নির্বাচিত করা হবে। আর 15তম দালাই লামার নির্বাচন প্রক্রিয়া ভারত থেকেই সম্পন্ন করা হবে। এই খবর আসার সাথে সাথে চীনি কমিউনিস্ট সরকারের গায়ে আগুন লেগে গেছে। চীন বলছে দালাই লামার নির্বাচন প্রক্রিয়ায় চীনের অনুমতি অবশ্যই নেওয়া লাগবে। চীনের উদ্দেশ্য হলো তিব্বতের বৌদ্ধ সমাজে এমন একজন দালাই লামা নিয়ে আসা হোক যে কিনা চীনি কমিউনিস্ট বিচারধারার আস্থাভাজন ব্যক্তি হয়। অর্থাৎ চীনের হাতের কাঠের পুতুলকেই দালাই লামা বানাতে চায় চীন। কিন্তু চীনের এই আকাঙ্ক্ষার উপর জল ঢেলে দিয়েছে দালাই লামা নিজেই। বর্তমানের 14তম দালাই লামা সোজা বলে দিয়েছেন চীন যেন দালাই লামা থেকে দূরে থাকে। এখন প্রশ্ন হলো, তিব্বতের জন্য, তিব্বতের স্বাধীনতার জন্য, বৌদ্ধ লোকেদের জন্য এবং অবশ্যই চীনের জন্য দালাই লামা এতটা ইম্পর্ট্যান্ট কেন? তো বৌদ্ধ ধর্মের দালাই লামার অবস্থান হলো অবতার পুরুষের, অর্থাৎ বৌদ্ধদের কাছে বোধিসত্ত্বের অবতার হলেন দালাই লামা। সোজা ভাষায় যদি বলি তাহলে বৌদ্ধদের ভগবান হলেন দালাই লামা। 17 শতাব্দীতে পঞ্চম দালাই লামা তিব্বতের সরকার গঠন করে, যে সরকার রান হয় তিব্বতের লাসার পোটালা প্যালেস থেকে। স্ক্রিনে পোটালা প্যালেসের ছবিটি দেখতে পাচ্ছেন। এই বিল্ডিং থেকেই তিব্বতের সরকার পরিচালিত হতো এবং এটাই ছিল দালাই লামাদের বাসস্থান। আর দালাই লামার এই গভর্নমেন্টের অফিসিয়াল নাম ছিল গাদেন ফোদ্রাং। 1950 সালে কমিউনিস্ট চীন তিব্বতে হামলা করে কবজা করে নেয়। আর চীনের ওই হামলা থেকে বর্তমানের এই 14তম দালাই লামা তার কাছের কিছু অনুসারীদের নিয়ে প্রাণ বাঁচিয়ে ভারতে আসতে সক্ষম হন। এর 9 বছর পর 1959 সালে ভারতের ধর্মশালায় দালাই লামা তিব্বত সরকার অর্থাৎ গাদেন ফোদ্রাংকে পুনরায় এস্টাবলিশ করেন, যাকে বলা হয় গাদেন ফোদ্রাং এক্সাইল। এটি একটি নন প্রফিটেবল ট্রাস্ট। ধর্মশালার এই অফিস, যা দালাই লামা নিজেই পরিচালিত করেন, এর ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যাই হোক, দালাই লামা যেহেতু বৌদ্ধদের অবতার পুরুষ, তাই একটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, তা হলো কীভাবে দালাই লামাকে খোঁজা হয় অর্থাৎ নির্বাচিত করা হয়। তো দালাই লামার মৃত্যুর পর থেকেই পরবর্তী দালাই লামা খোঁজার প্রসেস শুরু হয়ে যায়। আর এই কাজে আধ্যাত্মিকতাকেই বেশি প্রাধান্যতা দেওয়া হয়। বৌদ্ধ ধর্মের বড় বড় সব সিনিয়র লামা যারা ভবিষ্যৎ দেখতে পারেন, তারা স্বপ্নে বা ধ্যানের মাধ্যমে কিছু সিগন্যাল পান, যার উপর ভর করে কিছু অল্প বয়সী ছেলেদের, যাদের জন্ম দালাই লামার মৃত্যুর পরে হয়েছে, এদেরকে সিলেক্ট করা হয়। এরপর প্রয়াত দালাই লামার স্মৃতি বা ব্যবহারের জিনিস ইত্যাদি বিষয়ে ওইসব বাচ্চাদের টেস্টিং প্রসেস শুরু হয়। যে বাচ্চা প্রয়াত দালাই লামার স্মৃতি বা ব্যবহারের জিনিসগুলোর প্রতি রিয়্যাক্ট করে বা কিছু কিছু স্মৃতি মনে করতে পারে, তাকেই সর্বসম্মতিতে পরবর্তী দালাই লামা পদে বসানো হয়। আর দালাই লামা নির্বাচনের ক্ষেত্রে এই প্রসেস 600 বছর থেকেই চলে আসছে। দালাই লামা নির্বাচনের এই সম্পূর্ণ অথরিটি বা অধিকার একমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্টেরই রয়েছে, যা এখন ভারতের ধর্মশালায় অবস্থিত। অর্থাৎ তিব্বতী লোকেদের রাষ্ট্রধর্ম এবং নিজস্ব ধর্মের সর্বোচ্চ পদে বসে আছেন দালাই লামা। তিব্বতীদের দেশপ্রেম এবং আস্থা দুই ক্ষেত্রেই দালাই লামা হলেন সর্বেসর্বা।
তাই তো দালাই লামাকে নিয়ে চীনের কমিউনিস্ট সরকারের এত ভয়। দালাই লামা তো ভারতের শরণে রয়েছেন, তাই দালাই লামা পর্যন্ত চীন পৌঁছাতে পারছে না। কিন্তু বৌদ্ধ ধর্মে দালাই লামার পরবর্তী বড় পোস্ট অর্থাৎ পঞ্চম লামা পর্যন্ত চীন পৌঁছে গেছিল। 1995 সালে বর্তমানের 14তম দালাই লামা 6 বছরের এক বাচ্চাকে পঞ্চম লামা নির্বাচিত করেছিলেন। চীন এই খবর জানতে পেরে 6 বছরের ওই বাচ্চাকে অপহরণ করে গায়েব করে দেয়। আর এরপরই চীন সরকার তাদের কমিউনিস্ট বিচারধারার এক কাঠের পুতুলকে পঞ্চম লামার পোস্টে বসিয়ে দেয়। অর্থাৎ পঞ্চম লামার চীনি কপি এরা বের করে দিয়েছে। এই লোকটির কাজ হলো বৌদ্ধ ধর্মের লোকেদের বলে বেড়ানো যে তিব্বতের স্বাধীনতার কোনো দরকারই নেই, তিব্বত চীনের আন্ডারেই ভালো রয়েছে, তিব্বতের স্বতন্ত্রতা সংগ্রাম মিথ্যা, কমিউনিস্ট সরকারই সত্য। আর চীন ঠিক এই কাজটি করতে চায় দালাই লামার সাথে। চীন চায় দালাই লামার পদে তাদের কমিউনিস্ট বিচারধারার একজন কাঠের পুতুলকে বসাতে। একটা সময় মনে হচ্ছিল চীন এই কাজে সফল হয়ে যাবে, কারণ আজ থেকে 14 বছর আগে দালাই লামা ইশারা করেছিলেন যে তার পরবর্তীতে আর কোনো দালাই লামা হয়তো আর আসবে না। আর যদি এরকম কিছু হতো তাহলে তিব্বতের স্বাধীনতার যে লড়াই তা একেবারেই শেষ হয়ে যেত, কারণ তিব্বতী লোকেদের মধ্যে আর লড়াই করার সাহস বেঁচে থাকতো না। সেক্ষেত্রে ভারত হোক আর আমেরিকাই হোক, কারো পক্ষে সমস্ত শক্তি লাগিয়েও তিব্বতকে আর স্বাধীন করার কোনো সুযোগ বেঁচে থাকতো না। কিন্তু এখন যেভাবে হঠাৎ করেই দালাই লামা চীনের ষড়যন্ত্রের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়ে গেছেন, তাতে চীনের কমিউনিস্ট সরকারের সাম্রাজ্যে ভূমিকম্প আসাটাই স্বাভাবিক। দালাই লামা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে পরবর্তী দালাই লামা নির্বাচনের ক্ষেত্রে যেসব লামা ভূমিকা পালন করবেন তারা অবশ্যই চীনের প্রভাবের বাইরে থাকা লামারাই হবেন, আর যাকে দালাই লামা হিসাবে নির্বাচিত করা হবে সেও চীনের প্রভাবের বাইরে থাকবে। আসলে চীন তিব্বতে প্রভাব বাড়ানোর জন্য কমিউনিস্ট বিচারধারার লোকেদের নকল লামা বানিয়ে তিব্বতের বিভিন্ন মঠ মন্দিরে পাঠিয়েছে। তাই এরা যেন দালাই লামা নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম প্রভাব না ফেলতে পারে, তাই দালাই লামা এই ডিসিশন নিয়েছেন। দালাই লামা এও বলেছেন যে লামা নির্বাচনের ক্ষেত্রে একমাত্র অথরিটি হলো ভারতে অবস্থিত গাদেন ফোদ্রাং ট্রাস্ট, আর চীন যেন দালাই লামা থেকে দূরেই থাকে। দালাই লামার মত পরিবর্তনের ক্ষেত্রে ভারত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা কাউকে বলে না বোঝালেও চলবে। আর দালাই লামা ইস্যুতে আমেরিকা সহ পশ্চিমাদের ভরপুর সাপোর্টও পাবে ভারত। যাই হোক, তিব্বতকার খেলার মাধ্যমে ভারত একেবারে চীনের সার্বভৌমত্বের উপর সোজা আঘাত করে দিল, যার ফলে চীন একেবারে তেতে উঠেছে। চীন যেন দালাই লামার কোনো ক্ষতি না করতে পারে তার জন্য ভারত দালাই লামার সিকিউরিটিকে বাড়িয়ে জেট সিকিউরিটি করে দিয়েছে। যাই হোক, এতদিন চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করার খেলা খেলতো, আর এবার ভারত একেবারে চীনের নকশা পরিবর্তনের খেলায় নেমেছে। এবার স্বাধীন তিব্বতের পতাকা ভারতবর্ষ থেকে ওড়া শুরু হলো, যা এখন তিব্বতে গিয়েই দম নেবে। ভারতের এই অ্যাটাকিং ডিসিশনের সাথে যদি আপনারা একমত পোষণ করেন তাহলে কমেন্ট বক্সে স্বাধীন তিব্বতের দাবি অবশ্যই জানাবেন। মনে রাখবেন, স্বাধীন তিব্বতের দাবিকে নিয়ে সারা বিশ্বে ইনফরমেশন ওয়ারফেয়ার চালানোর জন্য আমরা সাধারণ ভারতীয়রাই যথেষ্ট। ধন্যবাদ। জয় হিন্দ।